ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 শুরু হইতে যাইতেছে এবং আর্জেন্টিনা যারা কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদেরকে নিয়ে খুব কম কথা হইতেছে। আপনি দেখবেন ফ্রান্স, স্পেন, ইভেন ব্রাজিলকে নিয়ে বেশি কথা হইতেছে আর্জেন্টিনাকে বাদ দিয়ে। কারণ হচ্ছে আর্জেন্টিনার যে স্কোয়াড সেখানে অনেকের যে ক্রিটিসাইজ আছে সেটা হচ্ছে যে আর্জেন্টিনা একটু বয়স্ক স্কোয়াড আছে। হ্যাঁ, ওতামেন্ডির বয়স প্রায় 38 বছর হয়ে গেছে এবং মেসির বয়সও 38-39 বছরের মতো হয়ে গেছে এবং অনেক প্লেয়াররা আছেন যারা 30-এর উপরে বয়স। এবং আমরা এইটাকে অনেকটা মানে আড়ালে রেখে দেই যে আর্জেন্টিনার একচুত্ত কিছু প্লেয়ার আপনি ধরতে পারবেন প্রায় 5 থেকে 10 জন প্লেয়ারের বয়স হচ্ছে 26 থেকে 27-এর ভিতরে এবং কিছু প্লেয়ারের বয়স হচ্ছে 22 থেকে 23-এর ভিতরে। এবং আমাদের এই যে স্কোয়াড যেখানে বুড়ো বয়স বলা হয় ওই মেইনলি আর্জেন্টিনাকে হয়ে যে মেসি এবং ওতামেন্ডির কারণেই ওই ক্রিটিসাইজ শুনতে হয়। এই সব কিছু নিয়ে আর্জেন্টিনা যারা কিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে তারা তাদের যে বিশ্বকাপের যে ট্রফি, সবাই তো যাবে বিশ্বকাপ জিততে বা বিশ্বকাপের জন্য, কিন্তু আর্জেন্টিনা একমাত্র মানে দল যারা যাবে হচ্ছে বিশ্বকাপ ডিফেন্ড করতে। এবং লায়নল স্কালোনি যাকে কোশ্চেন করা হয়েছিল যে আপনারা কি বিশ্বকাপ জিততে যাইতেছেন কিনা এবং কিভাবে জিতবেন সে ব্যাপারে বলছিল, কোশ্চেন করা হয়েছিল, কিন্তু আমাদের যে কোচ মাস্টার মাইন্ড এবং এবারে বিশ্বকাপের সেরা কোচ সে বলছে যে না, আমরা বিশ্বকাপ জিততে চাইতেছি না, আমরা বিশ্বকাপ ডিফেন্ড করতে চাইতেছি। মেসি টিম আর্জেন্টিনা এবং এই আর্জেন্টিনাকে নিয়ে অনেক বেশি অভিযোগ আছে এবং মানুষের ক্রিটিসাইজ আছে, সেগুলো নিয়ে একটা একটা করে জবাব দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমার কাছে আর্জেন্টিনার টিম কেন তারা একটা পারফেক্ট ব্যালেন্স একটা টিম। এবং অভিযোগগুলো হচ্ছে তারা বুড়োর টিম, সেটা গেল। এবং আর্জেন্টিনার টিমে তাদের যে প্লেয়াররা আছে ইউরোপের টপ 5 লিগে যারা খেলেন তাদের পারফরমেন্স আপ টু দ্য মার্ক না। শুধুমাত্র একমাত্র যে হুলিয়ান আলভারেজ বলতে পারেন এবং লাউতারো মার্টিনেজ যেখানে স্কোর করে জিতছে আর্জেন্টিনার হয়েছে মানে সেরিয়া জিতছে সে কিনা, তো সেখান থেকে একটু বলতে পারেন যে দুই একটা প্লেয়ার বাদে বা নিকো পাস কিছু প্লেয়ার বাদে বাকি প্লেয়ারদের যারা টপ প্লেয়ার আর্জেন্টিনার মেইন 11-এ থাকে তারা অত ভালো পারফরমেন্স করতেছে না। তার ভিতরে আপনি উল্লেখযোগ্য বলতে পারেন কে, সেটা হচ্ছে এনজো ফের্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, এই দুজন আর্জেন্টিনার মিডফিল্ডের প্রাণ আপনি বলতে পারেন। তারা তাদের যে ইউজুয়াল যে ভালো রেগুলার যে গেম প্লেটা তারা সেটা দিতেছে না, এটা মানুষ বলে। কিন্তু গোল এবং অ্যাসিস্টের দিকে তাকালে এনজো ফার্নান্দেস মিডফিল্ডারের দিক থেকে টপ 3-তে হবে। মেবি আপনি বলতে পারেন ফেরমিন লোপেজ এবং ব্রুনো ফার্নান্দেসের পরে মেবি গোল কন্ট্রিবিউশনে এনজো ফার্নান্দেস আগানো আছে। মানে সেলসির হয়ে সে মেবি টপ 3 মানে টপ 1-2 স্কোয়াডের মানে 1-2-র ভিতরে সে আছে বা টপ 3-র ভিতরে আছে যে কিনা সেলসির হয়ে সবচেয়ে বেশি গোল করছে। তাহলে আপনি বলতে পারেন যে গোল অ্যাসিস্টের দিক থেকে এনজো ফার্নান্দেস বেটার সিজন কাটাইছে। কিন্তু আপনি বলতে পারেন যে ডিফেন্সিভলি বা অন্য যেই যে অ্যাসপেক্টগুলো আছে সেখানে হয়তো বা এনজো ফার্নান্দেস ওরকম আপ টু দ্য মার্ক যাইতে পারে নাই, কিন্তু স্ট্যাট বলে যে হ্যাঁ এনজো ফার্নান্দেস তার কাজটা করছে। এবং ম্যাকেলিস্টারের যে ধারাবাহিকতা সেটা ছিল না, এক ম্যাচ ভালো খেলছেন তো আরেক ম্যাচ খারাপ খেলছেন, কিন্তু ম্যাকেলিস্টারকে যে লিভারপুল তারা কিন্তু রেগুলার খেলাইছেন। তো এনজো ফার্নান্দেস অ্যান্ড ম্যাকেলিস্টারের বিরুদ্ধে যে কথাটা বলা হয় যে তারা তাদের সেই পিক ফর্মে নাই, কিন্তু এটা তাদেরকে অনেক বেশি হেল্প করবে যে তারা রেগুলার গেম টাইম পাইছে এবং খেলার ভিতরে ছিল। কাছে মনে হয় যে লিসান্দ্রো মার্টিনেজ, কুটিরো মোরা আমাদের যে মেইন যে ডিফেন্ডার দুইজনই খেলবে, ওতামেন্ডির বয়স হয়েছে, হয়তো বা তাকে আমরা সেকেন্ড হাফে দেখতে পারি, এমনও হতে পারে সেই স্টাডি করতেছে। কিন্তু আমার কাছে মনে হয় যে লিসান্দ্রো মার্টিনেজ এবং কুটি রোমেরো খেলবেন। আমরা ভুলে যাই যে এই প্লেয়ার আমাদের আর্জেন্টাইন যে প্লেয়ার আছে তারাই আগেরবার ম্যাচ মানে বিশ্বকাপ জিতেছেন এবং সেখানের অনেকেই আছেন। এবং এখানেই আসে আমার দ্বিতীয় যে মেইন অভিযোগটা, সেটা আমার না মানে মানুষের, সেটা হচ্ছে আর্জেন্টাইন টিমের যে তারা তাদের আগের স্কোয়াডের প্লেয়ার নিয়ে আসে, তারা নতুন কোনো প্লেয়ার অ্যাড করে নাই। ভাই কোথায় লেখা আছে যে নতুন প্লেয়ার অ্যাড না করলে বিশ্বকাপে ভালো করা যাবে না? ঠিক আছে, অনেক উদাহরণ আছে, কিন্তু আর্জেন্টিন টিমে কিন্তু অনেক নতুন প্লেয়ারকে অ্যাড করা হয়েছে। আলমাদাকে দেখতে পারি আমরা, নিকো পাসকে দেখতে পারি আমরা, সিমিওনেকে দেখতে পারি আমরা, ডিন বার্কো, এই যে প্লেয়াররা আছে তারা আর্জেন্টাইন এই টিমকে আরও বেশি কিছু দিবে। এবং ঠিক আছে নতুন প্লেয়ারকে কম আনা হয়েছে আর্জেন্টাইন এই টিমে, কিন্তু এক্সপিরিয়েন্স এরকম কাপ টুর্নামেন্টে বিশ্বকাপের মতো স্টেজে অনেক বেশি কাজ করে। এবং আপনি যে ভুরি ভুরি নতুন প্লেয়ার না আইনা আপনি একটা কম্বাইন করা হয়েছে যে আর্জেন্টিনার আর্জেন্টিনার এই টিমে নতুন প্লেয়াররা অনেক ভালো গেম টাইম পাবেন এবং যারা এক্সপিরিয়েন্স আছে তাদেরকে প্রয়োজন হলে আনা হবে। আপনি ডিপলের কথা বলতে পারেন, প্যারাদেসের কথা বলতে পারেন, ক্লোসেলসের কথা বলতে পারেন, যে তারা এসে আমাদের যদি মনে হয় যে লাস্ট 30 মিনিট 20 মিনিট এই টাইমের গুলোতে আমাদেরকে অন্য ডিফারেন্ট কিছু প্রোভাইড করা লাগবে গেমের ভিতরে, আর্জেন্টিন টিমের ভিতরে তারা সেটা প্রোভাইড করবেন। এবং এমন না তারা কোয়ালিটিফুল প্লেয়ার না ভাই, এই প্লেয়াররা আবারও মনে করাই দেয় যে বিশ্বকাপ একটা জিতছি আমরা। এবং সবচাইতে বড় যে হাতিয়ার যেটা আর্জেন্টাইন যে শিবিরে আছে সেটা হচ্ছে আর্জেন্টাইনরা যেভাবে খেলে
এটা অন্য কেউ এরকম করে খেলে না। আপনারা মনে করতে পারবেন যে ও মাই গড ফ্রান্স উইন দিয়ে কাঁপাই ফেলতেছে, ধসাই ফেলতেছে, পুরা ওয়ার্ল্ড জয় করে ফেলবে ফ্রান্স। হ্যাঁ, করতে পারে, কিন্তু আর্জেন্টিনাটা যেভাবে খেলে সেভাবে অন্য কোনো টিম খেলে না। আপনি যে কোনো ন্যাশনাল টিমের দিকে যাবেন, আপনি ইংল্যান্ডের দিকে তাকান, ফ্রান্সের দিকে তাকান, ব্রাজিলের দিকে তাকান, তাদের ড্রেসিং রুমে কোনো না কোনো প্রবলেম আছেই, এবং তাদের টিম কম্বিনেশন আর্জেন্টাইনদের ধারে কাছেও নাই। আপনি চিন্তা করেন আর্জেন্টাইন একটা টিম যেভাবে খেলেন অন্য কোনো টিম এভাবে খেলে না। হ্যাঁ ঠিক আছে, স্পেন কিছুটা খেলে, স্পেনের ওই টিম কম্বিনেশনটা বর্তমানে ভালো, তাদের সেই খেলার সেই কোয়ালিটি এবং প্লেয়ারদের যে কম্বিনেশন, তাই সেই কারণে আর্জেন্টাইনরা যেভাবে খেলেন, কিন্তু আর্জেন্টাইনরা যেভাবে তাদের টিমকে বিল্ড করেন সেটা ডিফারেন্টভাবে বিল্ড করতে পারেন। লিওনেল স্কলোনি বলছেন যে আমরা এই ম্যাচ ডিফেন্ডিং খেলবো, ডিফেন্সে খেলবো, পিওর হারাম বলে খেলবো, আর্জেন্টাইন ডিফেন্ডাররা প্লেয়াররা জান দিয়ে দিবে, একটা গোল হবে না, আমরা সেটা দেখতে পাইছি। এবং যদি বলে আমরা টপ নচ ফুটবল খেলবো, যেটা ফ্রান্সের বিপক্ষে আমরা বিশ্বকাপের ফাইনাল খেলছি, যেটা কিনা খেলার কথা ছিল না, কি ভালো টিমগুলোর নাম নেন, যেখানে ইতালি বলেন অন্য অন্য ভালো টিম যে কোনো টিমের নাম নেন, যে ভালো ভালো ম্যাচের বিপক্ষে আর্জেন্টিনা বল রেখে পাসিং ফুটবল খেলছে, এবং আর্জেন্টাইন প্লেয়ারদের ভিতরে ওই গুণ আছে। আপনি এনজো ফার্নান্দেসের দিকে তাকান, ম্যাকালিস্টারের দিকে তাকান, প্যারাদিসের দিকে তাকান, এরা ভালো বল প্রোগ্রেসার এবং ভালো পাসিং রেঞ্জেরই প্লেয়ার, তাদের পাস টপ নচ। এনজো ফার্নান্দেস মানে পাসের জন্যই সেরা, ম্যাকালিস্টার পাসের জন্য সেরা। এবং আর্জেন্টিন প্লেয়ারদের ভিতরে আরও একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে আর্জেন্টিনার সব প্লেয়াররা কিন্তু গোল পাইতেছেন, এবং আর্জেন্টিনার স্ট্রাইকাররা সলিড। আলভারেজ, লাউতারো মার্টিনেজ, যাকে আপনি স্টার্ট করান, আপনি আপনি চিন্তা করেন আপনার টিমে লাউতারো মার্টিনেজ সাব হয়ে আসতেছে স্ট্রাইকার পজিশনে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার স্ট্রাইকিং পজিশনের সেরাটাই আছে। এবং আর্জেন্টিন প্লেয়ারদের সবচাইতে বড় গুণ সেটা হচ্ছে আমরা সেট পিসে গোল করতে পারবো, আমরা আপনি বলতে পারেন ফ্রি কিকে গোল করতে পারবো, এবং যে কোনো প্লেয়ার ডিবক্সের বাইরে থেকে ব্যাঙ্গার মারতে পারেন। সেটা আপনি এনজো ফার্নান্দেসের কথা বলেন, মলিনার কথা বাদ দিলাম, রকেট এক একটা মারবে, আপনি যে কোনো মানে ম্যাকেলিস্টের কথা তো আরও আগে আগে বাদ দিলাম, ঠিক আছে একটু অফ ফর্ম যাইতেছে, কিন্তু এটা একটা কি বড় স্ট্রেংথ না যে আর্জেন্টাইন প্লেয়াররা সব প্লেয়াররা গোল করার অ্যাবিলিটি আছে, এবং টুকটাক তারা সব ক্লাবে গোল পেয়ে আসতেছে, এটা বড় একটা পাওয়া। এবারের ফিফা ওয়ার্ল্ড কাপে নতুনদেরকে নিয়ে একটা আমেজ আছে, লামিন ইয়ামাল করে দিবেন, পেদ্রি করে দিবেন, গাবি করে দিবেন, তারপর হচ্ছে কি ওলিজে আসেন, খাবারাজকেলিয়া তো নাই যদিও, ডুয়ে আসেন, যারা কিনা মানে বড় বড় টিমে খেলেন এবং তারা নতুন আমেজ নিয়ে আসছে ক্লাব ফুটবলের যে আমেজটা নিয়ে। তাদেরকে উল্লেখ করে বলা হয় যে আর্জেন্টাইনরা ওই নতুন প্লেয়াররা নাই যারা কিনা চমক দেখাই দিবে। লাস্টবার যেমন এনজো ফার্নান্দেস, ম্যাকালিস্টাররা মানে তছনছ করে দিছে। আমি সেদিকে আসতে চাই যে নিকো পাসকে আপনারা যারা চিনেন না, একটু নিকো পাসের খেলা দেখে আইসেন। সে মেসির জায়গায় যদি নিকো পাস স্টার্ট করে খারাপ হবে না, খারাপ হবে না, কিন্তু আমি মেসিরই দেখতে চাবো, এটা আলাদা কনভারসেশন। কিন্তু নিকো পাস যেরকম অ্যাজ এ মিডফিল্ডার হিসেবে খেলছে এবং রাইট উইঙ্গার হিসেবে খেলছে, আপনারা জানেনই না যে নিকো পাস কোন লেভেলের খেলোয়াড়, শুধুমাত্র কমেতে খেলে দেখে তার দাম নাই আর কি। কিন্তু সেই ক্ষেত্রেও সেখান থেকেও আমরা দেখতে পাইছি যে রিয়াল মাদ্রিদ নিকো পাসকে নেওয়ার জন্য উঠে পড়ে লেগছে, এবং অফকোর্স নিকো পাস যাবেন, কিন্তু নিকো পাস বলছেন না আমি কোমোতে আরেক সিজন খেলবো। এটা কিন্তু মানে চারটিখানি কথা না যে রিয়াল মাদ্রিদ চাইতেছে একটা প্লেয়ারকে যার কিনা লোনে পাঠাই দেওয়া হয়েছে। সিমিওনের কথা বলেন, যে সিমিওনে যে প্লেয়ার লাস্ট ম্যাচে হন্ডুরাসের সাথে সে একটা গোল পাইছে, এবং প্রেসিং মেশিন, এই প্লেয়ারকে যদি সাইডে দেওয়া হয় মাঠে যদি তুই প্রেস করবি, বল যেখানে বল সেখানে তুই যাবি, সিমিওনে বলবো ওকে ফাইন আমি খুশি, আমি এই কাজই করতে চাই। সিমিওনে রাইট উইঙ্গার লেফট ব্যাকে যেমনি খুশি অমনি সাহায্য করতে পারবেন, এবং কনসিস্টেন্ট এই প্লেয়ার ভালো খেলেই আপনি সেখান থেকে আলমাদার কথা চিন্তা করতে পারেন, ভ্যালেন্টিন বার্কো যে কিনা আমাদের মেইন অস্ত্র হইতে পারে। এবারের বিশ্বকাপ যখন শেষ হবেন, একটা কথা আপনি মনে রাখেন যে ভ্যালেন্টিন বার্কোকে নতুন করে মানুষ চিনবেন যে এই প্লেয়ার কি করতে পারে, এবং এই প্লেয়ার যে সামনে ফিউচার আর্জেন্টাইনদের হবে। মিডফিল্ডে আপনি যে কোনো সময় দেখতে পারবেন যে যে কাউরে বাদ দিয়ে খেলতেছে, এবং এমন কোনো পজিশন নাই যে ভ্যালেন্টিন বার্কো খেলতে পারেন না। এবং ডিফেন্স নিয়ে আমি কথা বলছি যে কুটি রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, ওতামেন্ডি যারা আছেন একটু বয়স্ক মনে হয়, ইনজুড এবং ধারাবাহিক না। ভাই বিশ্বকাপ যখন শুরু হবে তারা আর্জেন্টিনার জন্য খেলবে, কোনো ক্লাবের জন্য আঙ্গু ফাঙ্গুর জন্য না। তো এই ছিল ওভারঅল আমার কথা, পারফেক্ট ব্যালেন্স স্কোয়াড আর্জেন্টিনার।